India under the British. As you read in the earlier chapter, after the Battle of Plassey in 1756 and the capture of Bengal, the British began to conquer other Indian kingdom. By 1857, they had become the ruler of India. 1857 এতে আমরা দেখতে পেলাম যে অলরেডি ব্রিটিশরা আমাদের এখানকার রুলার হয়ে গেল। প্রথমে এলো ব্রিটিশরা এখানে ট্রেডিং কোম্পানি হিসেবে, তারপর আস্তে আস্তে 1756 পর থেকে পলাশির ব্যাটেলের পর থেকে একটার পর একটা জিনিসকে ক্যাপচার করতে আরম্ভ করে দিল এবং তারপরে ওরা পুরোপুরি রুলার হয়ে গেল। দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর অ্যাবাউট 200 ইয়ার্স। ব্রিটিশরা 200 বছর ধরে ইন্ডিয়াতে রুল করছে। During this time they looted India and treated Indian badly. এই সময় তো 200 বছর ধরে আমাদের এখানকার যা জিনিস আছে সব নিয়ে নিয়ে চলে গেছে, আর কি করেছে, আমাদের খুব বাজেভাবে ট্রিট করেছে। বাট দে অলসো ব্রট ইন সাম ওয়েলকাম চেঞ্জেস ইন ইন্ডিয়া। তারপরেও কিন্তু কিছু কিছু চেঞ্জেসও ওরা এখানে করেছে ইন্ডিয়াতে। The British enacted policies and laws to improve the plight of women and children. They built the railways and postal system to make the transport and communication faster. They set up the Indian civil services, collected the tax to make sure the people were following the laws. They established a police force and built a court across the country. তো তারা কি করেছিল এখান থেকে এতটা অবধি। দ্য ব্রিটিশ ফার্স্টে কী করেছিল, পলিসিস বানিয়েছিল। পলিসি মানে কি, কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বা কিছু কিছু নিয়ম। কিসের নিয়ম না, ওমেন অ্যান্ড চিলড্রেনদের ওপর অত্যাচার হওয়ার কিছু নিয়ম বানিয়েছিল যেগুলো করা যাবে না বলেছিল। তারপর ওরা রেলওয়েজ বানিয়েছিল। রেলওয়েজ মানে যারা এক জায়গা থেকে এক জায়গায় যাতে ওরা কানেক্ট করতে পারবে। তারপর ওরা পোস্টাল সার্ভিস বানিয়েছিল, মানে এক জায়গা থেকে এক জায়গায় পোস্ট করতে পারবে বা চিঠি পাঠাতে পারবে, টু মেক দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ফাস্টার। তারপর ওরা কী করলো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস করেছিল, যেটা থেকে ওরা ইন্ডিয়ানদের থেকে যা যা জিনিসপত্র তৈরি হচ্ছে সেটার উপর ট্যাক্স কালেক্ট করতে পারে। তারপর তারা লজ অ্যান্ড অর্ডার্সকে যাতে ওরা ঠিকঠাক করে মেনটেন করতে পারে সেগুলোকে দেখেছিল। এছাড়া ওরা পুলিশ ফোর্সকে আর কোর্টকে এখানে বানিয়েছিল কান্ট্রিতে, যাতে কোনো বাজে কিছু ঘটনা ঘটার সময় ওরা কিছু সেগুলোকে ঠিক করতে পারে। If the British did so much good for the Indians, then they did the Indian fight so hard to make them leave India. Let us look at some effects of British rule of India. It will help us to understand why the Indians were so angry with the British. বুঝে যখন আমরা জানতে পারছি যে এত কিছু ইন্ডিয়ানদের জন্য ওরা করেছে বা ইন্ডিয়ার জন্য ওরা করেছে, তাহলে আমরা কেন এত ইন্ডিয়ানরা ওদের ওপর রেগে আছি, কেন আমরা ওদের ওপর সবসময় ওদেরকে এত ফাইট করে ভাগানোর চেষ্টা করেছি কেন, সেটা নিয়ে আমরা এবার এই চ্যাপ্টারটা পড়ব। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইকোনমিক পলিসিস। দ্য ব্রিটিশ হু রুলড ইন্ডিয়া ওয়ার বেসিক্যালি ট্রেডার্স। যারা ছিল তারা সবাই ট্রেডার্স ছিল, মানে তারা সবাই ব্যবসা করতো। দে ওয়ার নট আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। তারা মোটেও একটা গুড অ্যাডমিনিস্ট্রেটর ছিল না, মানে যারা আমাদেরকে চালাবে সেরকম কেউ ছিল না। দে ওয়ান্টেড টু মেক অ্যাজ মাচ অ্যাজ মানি অ্যাজ পসিবল ফ্রম ইন্ডিয়া। তারা চাইছিল আমাদের থেকে যত টাকা বেশি নিতে পারবে, নিয়ে চলে যেতে পারবে। দ্য ইকোনমিক পলিসিস দে ফলোড ইন ইন্ডিয়া ডেস্ট্রয় দ্য ইন্ডিয়ান ইকোনমি। যে পলিসিগুলো ওরা ভাবছিল সেই পলিসিগুলো ইন্ডিয়াকে আরও বেশি খারাপ করে দিচ্ছিলো, ওদের বেশি লাভ করে দিচ্ছিলো, সেটা সবথেকে বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। This was the time of the industrial revolution in Britain. এটাই ছিল সেই সময় যখন ইন্ডিয়াতে আমাদের এরকম করছিল আর ব্রিটেনেতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল, যেটা আমরা অলরেডি একটা চ্যাপ্টারে আগে পড়েছি। দ্য ব্রিটিশ স্পিনিং মিলস নিড মোর কটন ফর দেয়ার নিউ ফ্যাক্টরিজ। এবার কী হচ্ছে, ব্রিটিশদের স্পিনিং মিলের জন্য প্রচুর পরিমাণে আমাদের ওদের ফ্যাক্টরিতে কটন লাগছে। ইন্ডিয়া বিকেম দ্য সাপ্লাই অফ র কটন। তারপর ইন্ডিয়া থেকে র কটনগুলো ওরা নিয়ে যেতে আরম্ভ করলো টু দ্য ব্রিটিশ স্পিনিং মিলসের জন্য, মানে ব্রিটিশদের ওখানে জামা কাপড় বানানোর জন্য আমাদের এখানকার র মেটেরিয়ালস হচ্ছে র কটনগুলোকে নিয়ে ওদের ওখানে নিয়ে যাচ্ছিল। The British took the raw cotton from India and made into the clothes in Britain. This clothes was sold back to India in the higher price. কি করতো ওরা, এখান থেকে কটনগুলো ওরা নিয়ে যেত, নিয়ে গিয়ে ওখানে গিয়ে জামা কাপড় বানাতো, নিয়ে ওইগুলোকে আবার আমাদের এখানে এসে বিক্রি করতো প্রচুর প্রচুর দামেতে। The machine made English clothes was cheaper than the handmade Indian clothes. The people began to buy more of it. আস্তে আস্তে ইন্ডিয়ানরা ওদের জামা কাপড়ই কিনতে আরম্ভ করলো, কারণ কি মেশিনেতে বানানো জামা কাপড়গুলোর দাম কম আর যেগুলো হাতে বানানো হচ্ছিলো সেগুলোর দাম অনেক বেশি। This is an example of Indian
brocade, the or clothes woven with silver threads from the year of 1700. Indian clothes had a market around the world and it was famous for its delicate design and fine waves. The British destroyed the more than 2000 years old Indian textile industry. আস্তে আস্তে কি করলো আমাদের 1700 এর এই যে ব্রোকেড এটা হচ্ছে সিলভার থ্রেড দিয়ে করা এই জিনিসটাকে আস্তে আস্তে নষ্ট করে দিয়ে ওরা নিজেরা মেশিন মেড জিনিসপত্র দিতে আরম্ভ করলো এবং এই পুরো ইন্ডাস্ট্রিটা আমাদের ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি হ্যান্ড টেক্সটাইলের ওপর ছিল সেটা 2000 বছর ধরে ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। Go beyond. Go beyond. Did you know that the British took away a great deal of gold and wealth from India? One of the most famous diamond in the world was Kohinoor. The diamond was owned by many Mughals and Persian rulers. It was gifted to Queen Victoria during the British Raj. Now it is a part of crown worn by Queen of England. It is believed that the Kohinoor carried a curse. Only women can wear it safely. All the men who owned it either lost their throne or faced their trouble. বলছে যে এই যে কোহিনুর ডায়মন্ডটা এখনো পর্যন্ত দেখতে পাবো যে আমাদের যে কুইন আছে এখনকার দিনে যে আমাদের ইংল্যান্ডের কুইন আছে তার মাথায় এখনো পর্যন্ত দেখতে পাবো এটা অনেক মুঘলসরা ইউজ করেছিল তারপর পার্সিয়ানরা ইউজ করেছিল এটা খুব ফেমাস একটা জিনিস যেটা আমাদের এখান থেকে ওরা চুরি করে নিয়ে বা নিয়ে চলে গেছিলো দিয়ে ব্রিটিশরা ভিক্টোরিয়াকে কুইন ভিক্টোরিয়াকে ওটা দিয়ে দিয়েছিল। As a result, Indian weavers and clothes makers sold less and less clothes. আস্তে আস্তে কি হলো ইন্ডিয়ান দ্বারা বিক্রি করতো সেগুলো আরও কম হতে থাকলো। This destroyed the Indian textile industry and many weavers lost their job. এভাবে আস্তে আস্তে প্রচুর লোকে তাদের জবটা নষ্ট করলো। The indigo plant was crushed to get the indigo, the natural blue colored dye. This dye was used by the textile industry to color the cotton clothes and was much in demand in Britain. This picture shows the Indian farmers being forced to grow indigo by the British. Farmers refused to grow the indigo plant as it made the soil infertile. After growing indigo, most farmers were not able to grow other crops in the plot of that land. বলছে আমরা এই পিকচারেতে দেখতে পাবো যে কীভাবে ফার্মার্সদেরকে ফোর্সফুলি ইন্ডিগো চাষ করার জন্য করতো কারণ ইন্ডিগো এমন একটা জিনিস যেটা দিয়ে একমাত্র হোয়াইট কালারকে আরও হোয়াইট করে রাখা যেত এবং সেটা খুব বেশি দামি ছিল আর সেটা আমরা এখান থেকে ব্রিটিশরা সবাই নিয়ে গিয়ে ইউরোপিয়ান বাজারেতে বিক্রি করতো তাই জন্য ব্রিটিশদের কাছে ইন্ডিগোর ডিমান্ড প্রচুর বেশি ছিল। তো ইন্ডিগো কেন চাষ করতে ফার্মাররা চাইতো না কারণ হচ্ছে ফার্মাররা জানতো যে যখনই ইন্ডিগো চাষ করবে ইন্ডিগো চাষ করার পরেই ল্যান্ডটা পুরো খারাপ হয়ে যেত ল্যান্ডটা খারাপ হয়ে গেলে ওরা পরে আর কোনো চাষ করতে পারবে না তাই জন্য ওরা ইন্ডিগো চাষ করতে চাইতো না কিন্তু ব্রিটিশরা ওদেরকে ফোর্স করে মারধর করে ইন্ডিগো চাষ করাতো। To get more revenue, the British forced many farmers to grow cash crops like indigo and cotton instead of food crops like rice and wheat. In some places, the farmers themselves started growing cash crops instead of food crops as they had to pay high taxes to the British and cash crops earned the more money. This led to the food shortage in the country and food prices rose. Those policies of the British finally ruined our agriculture and causes the repetition of the famine and which millions died. মানে কি হচ্ছে বলছে যে এখানে ইন্ডিগো চাষ করার জন্য যেগুলো ওরা তখন ব্রিটিশরা বাধ্য করছিল যাতে ক্যাশ ক্রপসগুলোকে চাষ করে ক্যাশ ক্রপ কী ছিল ইন্ডিগো আর কটন ছিল যে দুটোকে আস্তে আস্তে ওরা নিয়ে ব্রিটিশরা খুব দাম দিয়ে কিনে নিয়ে বাইরে আরও বেশি দামে বিক্রি করতো আর তার ফলে কি হতো চাষিদের হাতে একটুখানি পয়সা আসতো কারণ হচ্ছে চাষিদেরকে প্রচুর ট্যাক্স পে করতে হতো বলে তাদেরকে ওই পয়সাটা খুব প্রয়োজন ছিল কিন্তু ক্যাশ ক্রপস যেগুলো করতো সেগুলোতে একমাত্র পয়সা পেত ফুড ক্রপসে পয়সা পাওয়া যেত না বিকজ ফুড ক্রপস মানে রাইস অ্যান্ড হুইটের কথা বলা হচ্ছে এবার আস্তে আস্তে কী হলো সব ফার্মাররা আস্তে আস্তে রাইস অ্যান্ড হুইট করা ছেড়ে দিয়ে ক্যাশ ক্রপস মানে ইন্ডিগো অ্যান্ড কটনের দিকে চলে গেল যেই ইন্ডিগো আর কটনের দিকে চলে যেতে ফুডের শর্টেজ তৈরি হলো এবং তার ফলে কি হলো আস্তে আস্তে পুরো দেশেতে খাবারের প্রচণ্ড বেশি চাহিদা স্টার্ট হলো আর প্রচুর মানুষ মারা গেল না খেতে পেয়ে এইভাবে ব্রিটিশরা আস্তে আস্তে আমাদের এগ্রিকালচারকেও নষ্ট করে দিল। Political injustice. Between 1765 and 1850, the British conquered
মোস্ট অফ ইন্ডিয়া, আস্তে আস্তে পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করে নিল। দে ইউজড আ ভ্যারাইটি অফ মেথডস টু ডু দিস, নট অল হুইচ ওয়ার অনেস্ট। ওরা প্রচুর মেথডস ইউজ করেছিল, সবকটা মোটেও অনেস্ট ছিল না। The British fought and won a number of wars against the Indian kings such as Tipu Sultan of Mysore and the মারাঠাস। বলছে তারপরে ওরা প্রচুর যুদ্ধ করেছিল সবার সাথে, টিপু সুলতানের সাথে ফাইট করেছিল, তারপর ওরা মারাঠাসদের সাথেও ফাইট করেছিল। এরকম পিকচারে দেখা যাচ্ছে যে টিপু সুলতানের সাথে কীভাবে ওরা ফাইট করেছিল। One of the reasons for the success of British was that the Indian rulers were not united. সব থেকে ইম্পর্টেন্ট রিজনের জন্য ব্রিটিশরা জিতে গেছিলো হচ্ছে আমরা ইন্ডিয়ানরা এক ছিলাম না, সবাই সবার মতো ভাবতো। The British used to the enmity between the rulers and defeat them. তারপর কী করলো, ব্রিটিশরা কী করতো যে সবার কানে গিয়ে বাজে বাজে কথা বলতো এবং তাদের সবাইকে এগেনস্টে করে দিত, নিয়ে ওরা ডিফিট করে জিতে যেত। Some of the Indian king and chose to enter into the agreement called the subsidiary alliance. তারপর কিছু কিছু জায়গায় কিংরা, যারা ইন্ডিয়ান কিং ছিল, তারা ব্রিটিশদের সাথে এগ্রি করলো যে ওরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স করবে উইথ দ্য ব্রিটিশ, মানে ওদের বন্ধু হয়ে যাবে, মানে তোমাকে ট্যাক্স পে করতে হবে, নিয়ে তুমি ব্রিটিশদের আন্ডারেই থাকতে পারবে, কিন্তু ব্রিটিশরাই রুলার হবে, কিন্তু তুমিও রাজা হিসেবে থাকতে পারবে। As a part of this system, the king agreed to pay a British a certain sum of money. এই সময়তে ব্রিটিশদেরকে একটা কিংরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি প্রতিবারে পে করবে, অ্যান্ড ইন রিটার্ন দ্য ব্রিটিশ প্রমিস টু লুক আফটার দ্য কিং অ্যান্ড দ্য কিংডম। তখন বলেছিল যে যাতে তুমি যদি আমাকে পয়সা দাও তাহলে আমি তোমাদের কিংডমের ওপর দেখাশোনা করব। দ্য কিংস বিকেম লেজি অ্যান্ড ইট বিকেম ইজি টু ব্রিটিশ দ্য কন্ট্রোল দ্য কিংডম। আস্তে আস্তে কিংরা খুব লেজি হয়ে গেল এবং আস্তে আস্তে ওরা সমস্ত ব্রিটিশরা সব কিছু আস্তে আস্তে নিয়ে নিতে আরম্ভ করলো। সাম অফ দ্য ইন্ডিয়ান রুলার্স ওয়ার ফোর্স টু গিভ আপ দেয়ার কিংডম। কিছু কিছু ইন্ডিয়ান রুলারকে আবার ফোর্স করা হয়েছিল কিংডমটা ছেড়ে দেওয়ার জন্য। অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ ল্যাবস, আ নিউ ল, যে এবার আমরা যখন ডক্ট্রিন অফ ল্যাবসকে দেখবো, যে লটা ছিল সেই লয়ের আন্ডারেতে কী কী হয়েছিল বলবো। তার আগে এই লোকটা হচ্ছে লর্ড ডালহাউসি, ইন্ট্রোডিউসের আ ডক্ট্রিন অফ ল্যাবস, যে অ্যাকচুয়ালি প্রথম ডক্ট্রিন অফ ল্যাবসটা করলো। হি ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ইন বিটুইন দ্য 1848 to 1856। 1848 থেকে 1856 অবধি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নিং জেনারেল ছিল। ডক্ট্রিন অফ ল্যাবসে কী রুলস ছিল, নতুন রুল ইন্ট্রোডিউস বাই দ্য ব্রিটিশ। If the ruler had no son or to inherit the kingdom, the kingdom would pass to the British. যদি রুলারের কোনো ছেলে না থাকে আর ছেলের সাথে সাথে যদি তারপরে বিয়ে না হয়, তাহলে পুরোপুরি ব্রিটিশরা ওই জিনিসটা নিয়ে নেবে। Though wars and through these political deals, the British slowly took control over the India. আস্তে আস্তে এইগুলো থেকেই ব্রিটিশরা কন্ট্রোল করতে আরম্ভ করে দিল ফুল ইন্ডিয়াকে। তারপর সোশ্যাল চেঞ্জেস কী হলো, রিফর্মিং সোসাইটি। ইন্ডিয়ান কাস্টমস ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ব্রিটিশ কাস্টমস। আমাদের ইন্ডিয়ান কাস্টম ছিল অনেকটাই ডিফারেন্ট ব্রিটিশ কাস্টমের থেকে। সাম ইন্ডিয়ান কাস্টমস ওয়ার ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার অফ ওমেন। আমাদের অনেক কাস্টম ইন্ডিয়াতে ছিল যেগুলো ওমেনদের ওপর আনফেয়ার ছিল বা একদমই উচিত ছিল না করা, যেমন হচ্ছে সতী। Sati was one of such customs where women were burned alive on the funeral pyre of their husband. Sati হচ্ছে এমন একটা সিস্টেম ছিল বা এমন একটা কাস্টমস ছিল যেটা কি ছিল, তার হাজব্যান্ড যখন মরে যাবে সেই হাজব্যান্ডের সেই চিতাতেই তাকে জ্বালিয়ে দেওয়া হবে তার হাজব্যান্ডের সাথে সাথে। Even if they lived, the widows were forced to live in life the shame and misery. যদিও তারা বেঁচেও থাকতো বা বাঁচিয়ে রাখাও হতো তাদেরকে, যে বিধবারা ছিল তারা খুব বাজেভাবে জীবন কাটাবে এটাই নিয়ম ছিল। অ্যান্ড দে ওয়ার নট অ্যালাউড টু ম্যারি অ্যাগেন। তারা কোনোদিনই আর পরের বারে বিয়ে করতে পারবে না। Child marriage was a common where the small children were made to marry. বলছে চাইল্ড ম্যারেজটাও ছিল খুব একটা কমন কাস্টম, যেখানে ছোট বয়সেতেই বাচ্চাকে বিয়ে দেওয়া হতো। দ্য ব্রিটিশ ট্রাই টু পুট আ স্টপ টু ইট। তা ব্রিটিশরা চেয়েছিল এই কাস্টমসগুলোকে স্টপ করে দিতে। বাট দ্য সাম ইন্ডিয়ানস ডিড নট লাইক দ্য ব্রিটিশ ইন্টারফিয়ারিং উইথ দ্য কালচার। কেউ ইন্ডিয়ানরা চাইছিল না যে ব্রিটিশ এইভাবে আমাদের সমস্ত কাস্টমসের ওপর ইন্টারফেয়ার করতো বা আমাদের কালচারের ওপর ইন্টারফেয়ার করতো। ইন্ট্রোডাকশন অফ ইংলিশ, তারপর কীভাবে ইংলিশ চালু হলো।
সেভারাল ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া, প্রচুর ধরনের ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে পড়াশোনা করা হয়। পিপল ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কমিউনিকেট উইথ ইচ আদার অ্যাজ দে স্পোক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। আমাদের প্রচুর এখানে ল্যাঙ্গুয়েজের মানুষে কথা বলে বলে বোঝা যাচ্ছিল না যে কোন ল্যাঙ্গুয়েজে সবাই সবার সাথে কথা বলবে, তাই কমিউনিকেট করতে খুব অসুবিধা হচ্ছিল। ওয়েন দ্য ব্রিটিশ ইন্ট্রোডিউস ইংলিশ, যখন ইংলিশ প্রথম স্টার্ট হলো অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এডুকেশন, পড়াশোনার জন্য যদি ইংলিশকে স্টার্ট হলো, ইট বিকেম আ কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমিউনিকেশন। এটাই আস্তে আস্তে ইউজ করতে আরম্ভ করলো সব মানুষেরা কমিউনিকেট করার জন্য বা কথা বলার জন্য। ইট ইউনাইটেড অল দ্য পার্টস অফ কান্ট্রি টু হেল্প দ্য স্প্রেড আইডিয়াস। এভাবে আস্তে আস্তে সবাই কী করলো, স্প্রেড আইডিয়া করতে আরম্ভ করে দিল, যেহেতু সবাই এই সেম ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে বা পড়তে পারতো। এজ অফ এনলাইটমেন্ট, দ্য ব্রিটিশ ব্রট with them many of the thoughts of Renaissance and the American and French Revolution. Indians were exposed to the ideas of freedom and equality and the importance of scientific inquiry. যখন চারদিকে ব্রিটিশরা যখন তাদের নিজেদের দেশেতে, মানে যেখানে ইংল্যান্ডে বা ব্রিটেনেতে যখন রেনেসাস বা আমেরিকান এই ওয়ারগুলো হচ্ছিলো বা ফ্রেঞ্চ রেভলিউশন তৈরি হচ্ছিলো, তখন আমরাও আস্তে আস্তে ইন্ডিয়ানরা জানতে পেলাম তখনকার কী কী ঘটছে বাইরেকার দেশেতে এবং কীভাবে সায়েন্স আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং সায়েন্সের ইনকোয়ারি কী করে হচ্ছে। ইট ফোর্স সাম ইন্ডিয়ান টু লুক অ্যাট দেয়ার সোসাইটি থ্রু দেয়ার আর নিউ আইস। আস্তে আস্তে এটা ইন্ডিয়ানদেরকে ফোর্স করা হলো যে এই সোসাইটির ওপর আস্তে আস্তে নজর দিতে বা কীভাবে ওরা এগিয়ে যাচ্ছে সেটা দেখতে। They saw how many of the evils in Indian society were there because people had forgotten how to think logically and scientifically. আস্তে আস্তে তখন ওরা বুঝতে পারলো যে কীভাবে মানুষেরা আস্তে আস্তে ইন্ডিয়ানরা ইভিল কাস্টমসগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছে, কিন্তু যেগুলো লজিক্যালি বা সায়েন্টিফিক্যালি ঠিক ছিল সেগুলোকে আস্তে আস্তে আমরা ভুলে গেছি। The people had become superstitious and had a blind faith in the religion and the religious rituals. আস্তে আস্তে মানুষের সুপারস্টিশন মানে অন্ধবিশ্বাস, মানে বিনা কিছু জেনে বিশ্বাস করতে আরম্ভ করে দিল এই বিভিন্ন রিলিজিয়ান কাস্টমসগুলোর ওপর বা আমাদের যেগুলো রিচুয়ালস ছিল সেগুলোর ওপর। সাম ইন্ডিয়ান থিঙ্কার্স ট্রাই টু মেক দ্য পিপল চেঞ্জ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং। আস্তে আস্তে অনেকেই চেষ্টা করছিল যে ইন্ডিয়ানরা যাতে আস্তে আস্তে এই পুরনো আমলের যে কুসংস্কারগুলোকে ভেঙে বেরিয়ে নতুন ধরনের চিন্তা করতে। দে ফট এগেনস্ট দ্য সুপারস্টিশন, তারা এই কুসংস্কারের সাথে যুদ্ধ করেছিল। দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড দ্য ইল ট্রিটমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়া, তারা চেষ্টা করেছিল যাতে এই সুপারস্টিশন ভেঙে দিতে পারে, যারা ওমেনদের ওপর অত্যাচার হচ্ছে সেটাকে বন্ধ করতে পারে আর কাস্ট সিস্টেমটাকে বন্ধ করতে পারে। রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দ্য থিঙ্কার। ওদের মধ্যে যাদের কথা বলা হচ্ছিল তাদের মধ্যে রাজা রামমোহন রায় ছিল একজন খুব বিখ্যাত লোক। হি ইজ সামটাইমস কল্ড দ্য মাস্টার অফ মডার্ন ওয়ার্ল্ড। তাকে কোনো সময় বলাও হতো এই যে মেকার অফ মডার্ন ওয়ার্ল্ড, মানে এই নতুন যে ইন্ডিয়া, দ্য মডার্ন ইন্ডিয়া, সেই মডার্ন ইন্ডিয়ার প্রথম স্টার্ট করেছে যে। He spoke against the child marriage and said the widow should be allowed to remarry. তারপর সে প্রথম বলেছিল যে সেই চাইল্ড ম্যারেজ করা কেন বন্ধ করা উচিত আর যাতে উইডোরা যারা বিধবা তারা যেন আবার বিয়ে করতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was another social reformer who fought ফর দ্য রাইট অফ উইডোজ অ্যান্ড রিম্যারি। তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেম ছিল একজন যে এরকম চেষ্টা করছিল যাতে বিধবারা আবার বিবাহ করতে পারে বা আবার রিম্যারি করতে পারে আর বাচ্চারা যাতে পড়াশোনা করতে পারে আর নিজেরা ছোটোবেলায় বিয়ে না হয়ে যায়। Dayanand Saraswati was the religious reformer who started the Arya Samaj. Dayanand Saraswati ছিল আর্য সমাজের যে স্টার্টিং করেছিল। He believed that everyone could directly pray to God. সে বলেছিল যে সবাই ডাইরেক্টলি আমরা গডকে মানতে পারি বা গডের কাছে প্রে করতে পারি। উইদাউট আ প্রিস্ট, আমাদের একদমই প্রিস্টের দরকার নেই সেটার জন্য। হি ওয়াজ এগেনস্ট দ্য রিচুয়ালস অ্যান্ড দ্য ছিল সমস্ত নিয়ম কানুন যেগুলো আমরা মানছিলাম সেগুলোর এগেনস্টেতে। অ্যান্ড দ্য কাস্ট সিস্টেম, দয়ানন্দ সরস্বতী ছিল হচ্ছে এই সমস্ত রিচুয়ালসগুলোর এগেনস্টে আর কাস্ট সিস্টেমসের এগেনস্টে। আফটার হিজ ডেথ সাম অফ হিজ ফলোয়ার স্টার্টেড দয়ানন্দ অ্যাংলো ভেদিক ডিএভি স্কুল ইন হিজ নেম। তারপর তার মারা যাওয়ার পর অনেকে তার যারা ফলোয়ার্স ছিল তারা এইটা নিয়ে এরকম একটা স্কুল বানিয়েছিল তার বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ পোয়েট অ্যান্ড অ্যান এডুকেশনিস্ট। রবীন্দ্রনাথ টেগোর ছিল একজন পোয়েট ছিল, মানে কবিতা বা গল্প লিখত, এবং একজন এডুকেশনিস্ট যে শিক্ষাকে প্রসার করতো বা পড়াশোনাকে সবার কাছে ছড়িয়ে দিত।
He founded the university called Vishwabharati in West Bengal. সে প্রথম বিশ্বভারতী এটা যে ইউনিভার্সিটিটা সে ওয়েস্ট বেঙ্গলে সেটা সে নিজে বানিয়েছিল. He believed that all human beings were equal. সে বিলিভ করতো যে সব হিউম্যান বিংরাই ইকুয়াল এবং সবাই সেম. He fought for the education of women and India's freedom for the British rule. সেও যুদ্ধ করেছিল এগেনস্ট দ্য ব্রিটিশ এবং যাতে ইন্ডিয়ানরা ফ্রিডম পায় আবার আগের মতো. হি রোড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম. আমাদের যে ন্যাশনাল অ্যান্থেমটা আমরা জনগণ মন জানি সেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছেন. Margaret Noble, Sister Nivedita যার নাম, worked closely with Swami Vivekananda and Tagore to bring about the improvement of the lives of Indian women of all classes. সিস্টার নিবেদিতা যে ছিল সে চেষ্টা করেছিল, সে ছিল হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের সাথে আর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ টেগোরের সাথে খুব ক্লোজ ছিল এবং সে তাদেরই মতো করে সমস্ত মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, সমস্ত ক্লাসের মেয়েরা, ক্লাস মানে কাস্ট সিস্টেমসের বিভিন্ন ক্লাসের মেয়েরা সবাই একইভাবে লাইফ ইমপ্রুভ করতে পারবে সেটা চেষ্টা করেছিল. অ্যাজ এ রেজাল্ট অফ ভেরিয়াস পলিসিস অ্যাডপ্টেড বাই দ্য ব্রিটিশ, অ্যাঙ্গার এগেনস্ট দেম স্লোলি গ্রিউ ইন দ্য হার্ট অফ দ্য ইন্ডিয়ান্স. আস্তে আস্তে এই এত কিছু পলিসির জন্য ইন্ডিয়ানরা এত বেশি রেগে গেছিলো ব্রিটিশদের ওপর যে ব্রিটিশরা এত আমাদের ওপর অত্যাচার করছো. মেনি অফ দ্য লিডার্স অফ দ্য ফ্রিডম স্ট্রাগল হ্যাড রেড অ্যাবাউট দ্য ফ্রেঞ্চ অ্যান্ড আমেরিকান রেভলিউশন. অনেক যারা শিক্ষিত সমাজ ছিল, যারা শিক্ষা জানতে বা পড়াশোনা শিখে গেছিলো, তারা আমাদের ফ্রেঞ্চ অ্যান্ড আমেরিকান রেভলিউশন সম্বন্ধে পড়াশোনা করতে আরম্ভ করলো এবং জানতে পারলো যে এইভাবে ফ্রিডমও পাওয়া পসিবল. দে লার্নড অ্যাবাউট দ্য বেসিক রাইটস অফ হিউম্যান লিড টু দ্য লাইফ অফ ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি. তারা জানতে পারলো যে মানুষের বেঁচে থাকার জন্য যে বেসিক রাইটসগুলো, মানে সবাই মানুষ বাঁচলেই যে রাইটসগুলো তারা পায়, যেটা হচ্ছে ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি, তারা সেটা বিলিভ করতে আরম্ভ করলো. This inspired them and gave them the strength to lead the struggle for freedom from the British. এইভাবে ওরা আস্তে আস্তে নিজেদের মনে জোর আনলো এবং ফাইট করার জোর পেলো এবং আস্তে আস্তে ওরা ইন্সপায়ার্ড হলো যে আমাদেরও ফ্রিডম চাই একইভাবে ব্রিটিশদের এগেনস্ট থেকে.